ভয়ে ভয়ে পা টিপে ঘরে ঢুকলো আয়শা। ইচ্ছে তো করছে এক দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সাহসে কুলোচ্ছে না। মাথা নিচু করে পা দিয়ে মাটিতে কিছু করছে। হাতে এখনো আছাড় লেগে আছে ওর। সাজ্জাদের হাতে এখনো সেই চিঠি। আয়শার দিকে না ফিরে সে বলল, এটা পড়েছিস তুই? হুম। ওর দিকে ফিরে এক ভ্রু উঁচিয়ে টিটকারির সুরে বলল, পড়িসনি? কেন? কষ্ট করে বাড়িতে বই এনে এখনো পড়িসনি? চুপ করে আছে আয়শা। ওকে চুপ করে থাকতে দেখে সাজ্জাদের রাগ আস্তে আস্তে বাড়ছে। দাঁত চেপে বলল, কথা বলিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? কেঁপে ওঠে আয়শা, তাড়াহুড়ো করে বলল, আমি ওটা নিতে চাইনি, ওই ছেলে জোর করে আমার হাতে দিয়েছে। কি? আয়শা মনে মনে ভাবল, আবার কি বললাম আমি? ছেলেটা জোর করে তোর হাতে দিয়েছে? হুম। তার মানে ছেলেটা তোকে ছুঁয়েছে? চট করে সাজ্জাদের চোখের দিকে দেখে সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। ওর চোখ দিয়ে আগুন ঝরছে এখন। সত্য বললে মেরেই ফেলবে আজ, মিথ্যে বললেও মারবে। কথা বল আশু। না, হুঙ্কার দিয়ে উঠল সাজ্জাদ। মিথ্যা বলছিস আমার সাথে? কাঁদো কাঁদো হয়ে আয়শা এবার সত্যি বলল। হাত ধরেছে। চিঠি নিতে চাইনি বলে রাস্তা আটকেছিল। জোর করে আমার হাতে চিঠি গুঁজে দিয়েছে। বলেছে কাল এটার উত্তর দিতে। আমি কিছু করিনি। দুই হাত শক্ত করে মুঠো করে স্পষ্ট স্বরে বলল, কুত্তার বাচ্চাকে ছাড়বো না আমি। কয়দিন ধরেই ছেলেটা আমার পিছন পিছন আসছে। আমি ওর সাথে কোনো কথা বলি না। বিশ্বাস না করলে তুমি ঋতুকে জিজ্ঞেস করো। এতদিন আমাকে কিছু জানাসনি কেন? এই কথার উত্তরে কিছু বলতে পারল না সে। তুইও কম না। ছেলেটার এসব আচরণ ভালো লেগেছে বলেই আমার কাছে কিছু বলিসনি। একই লাইনের লোক তোমরা। এখন আমি নিজে থেকে জিজ্ঞেস করায় এসব বলছিস। শেষে দেখা যাবে তুইও এতদিন ভালোই মজা নিয়েছিস। অনেকক্ষণ দুজনই চুপ থাকলো। রাগ কমলে সাজ্জাতি আগে বলল, ছেলেটা কে? আমি চিনি না। এই পাড়ার? জানি না। নাম জানিস? না। কিছুই জানিস না, তবুও প্রেমপত্র নিয়ে এলে? দেখতে কেমন? আমার থেকেও সুন্দর? আয়শা ওর চোখের দিকে চেয়ে কিছু বোঝার চেষ্টা করছে। নির্বিকার মুখে সাজ্জাদ বলল, আমার থেকেও লম্বা? আমার থেকেও বডি ভালো? আয়শা জানে এখন কিছু বললেই আরও ধমক শুনতে হবে। সাজ্জাদ ভাই এসব রাগ করেই যে বলছে তা বুঝতে বাকি রইল না। ও বুঝেছি, চিনির রসে ডুবিয়ে ডুবিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে। আমার মতো খাটাসের মতো কথা বলে না, তাই এত মনে ধরেছে। আয়শাকে একেবারে চুপ মেরে দেখে চিল্লে উঠল সে, কথা না বললে মুখ সেলাই করে দেবো তোর। বেয়াদব, কথা বলছিস না কেন? ভাবির সাথে তখন তো 32 দাঁত বের করে হাসছিলি, এখন বোবা রোগে ধরেছে কেন? কথা বল। কি বলবো? এতক্ষণ যা যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তোমার সাথে এই ছেলের তুলনা করতে পারবো না আমি। কোথায় ওই ছেলে আর কোথায় তুমি? চোরের মতো দেখা যায় ওকে। তার উপর আমার সামনে অবার ভাব করতে আসে। চিকা মার্কা বডি নিয়ে তোমার সাথে দাঁড়াতে পারবে ওই ছেলে? ওই ছেলে চিনির রসে ডুবিয়ে কথা বলুক আর গুড়ের রসে ডুবিয়ে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। ওর দিকে তাকিয়েও দেখব না আমি। মৃদু হাসি ফুটে উঠল সাজ্জাদের ঠোঁটে। কথা ঘুরিয়ে বলল, ওই ছেলের এক হাত পা ভেঙে দিলে তোর তো কিছু আসবে যাবে না? নাকি আসবে যাবে? হুম। আচ্ছা যা তাহলে, আলনা থেকে আমার শার্ট নিয়ে যা, ভালো করে ধুয়ে দিবি। হুম। পরের দিনও ওই ছেলেটাকে দেখেছিল আয়শা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ছেলেটা। ডান চোখটা ফুলে আছে, ঠোঁটের কোণা কাটা, গালে হালকা কালচে দাগ। ছেলেটা ওকে পাশ কাটিয়ে চলে গেলেও আয়শা পিছন ঘুরে দেখেছিল তাকে। ওকে নিজের দিকে তাকাতে দেখে ছেলেটা ভয় পেয়ে নাকি অন্য কারণে দ্রুত পা চালিয়ে চলে গেল। ভাবির ধাক্কায় আয়শার ভাবনার ঘোর কাটল। এ আশু, কোথায় হারিয়ে গেলে তুমি? কখন থেকে ডাকছি, কথা বলছো না? আশু? হ্যাঁ। কি ভাবি বলো? সন্ধ্যের চোখে ভাবি তাকে দেখছে। ঠিক আছো তুমি? হ্যাঁ। ঠিক আছি। তাহলে কথা বলছো না কেন? এত ডাকছি উত্তর দিচ্ছ না। কিছু না, বলো কি বলছিলে? তুমি তো দুপুরে বড় চাচার বাড়িতে গিয়েছিলে। হুম। আমতা আমতা করছে ভাবি। আয়শা বুঝতে পেরে বলল, কিছু বলবে? সাজ্জাদের সাথে তোমার দেখা হয়েছে? এই নামটা শুনে আয়শার বুকের ভিতর ধড়ফড়ানি শুরু হয়ে গেল। সাজ্জাদ ভাই বাড়িতে? সে দেখেনি কেন? কোথায় ছিল দুপুরে? ওকে দেখে আড়ালে ছিল নাকি?
নিচু গলায় আয়শা বলল, সাজ্জাদ ভাই বাড়িতে এসেছে? হুম, রাতেই তো এসেছে। এবার 1 বছরের উপরে বাড়ি ছাড়া ছিল। কত বলে কয়েও আনতে পারিনি। ফোনও ধরতো না। 7-8 দিন পর পর কাকির সাথে শুধু কথা বলেছে। কাকার সাথে এখন হয়তো কথা বলে না। ও, আয়শা এমনভাবে ও বলল, তাতে ভাবি আর কিছু বলল না। আচ্ছা তুমি ঘুমাও, আমি যাই। হুম। ভাবি চলে গেলে আয়শা থম মেরে বসে রইল। 1 বছর বাড়িতে আসেনি। বড় চাচার এত অসুখ, তবুও কথা বলে না। কেন এভাবে সবাইকে শাস্তি দিচ্ছে সে? সাজ্জাদ ভাইয়ের সাথে তার শেষ দেখা হয়েছিল আনিসের মৃত্যুর দিন। সাজ্জাদ ভাই গিয়েছিল। আয়শাকে কাঁদতে দেখে মুখ নিচু করে দূরে দাঁড়িয়েছিল। ওর কাছে যায়নি, একটা কথাও বলেনি, সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেনি। জানাজা পড়ে কাউকে কিছু না বলে চলে এসেছিল। সেদিনের পর থেকে আর দেখা হয়নি তাদের। সকালে আয়শা চলে আসবে, আসার আগে আবার একবার বড় চাচার সাথে দেখা করতে গেল। চলে যাচ্ছিস মা? হুম চাচা। থাকবি না কটা দিন? আমার শাশুড়ি মার শরীরটাও তেমন ভালো না। মিমের বিয়ে ঠিক হয়েছে, এখন থাকতে পারবো না। আমি আবার আসবো, মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। চাচা কিছু বললেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওনার ভুলের জন্য এই মেয়ে আজ অন্য বাড়ির বউ। নইলে তো আয়শা তার নিজের ছেলের বউ হতো, ছেলেটাও সুখী হতো। আর আয়শাও, ওনার জন্যই তো সব কিছু উলটপালট হয়ে গেছে। ছেলে বাবার সাথে কথা বলে না, বাড়িতে আসে না, বিয়ে তো করবেই না, সব দোষ ওনার। বেরিয়ে আসার সময় সাজ্জাদের সামনাসামনি হয়ে গেল আয়শা। সাজ্জাদ নিজের ঘর থেকে বের হচ্ছিল, এমন সময় আয়শা সামনে পড়ে গেল। 2 সেকেন্ডের জন্য ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আয়শা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কত পাল্টে গেছে সাজ্জাদ ভাই, আগের থেকেও একটু কালো হয়ে গেছে যেন। লম্বা হয়েছে নাকি? পেটা শরীর, আর্মিতে আছে বলে কথা। শরীর স্বাস্থ্য ভালো থাকবেই। সাজ্জাদ আয়শাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আয়শা পিছন থেকে ডেকে উঠল, সাজ্জাদ ভাই। 2 বছর পর আয়শার গলা শুনে বুকের ভিতর কিছু একটা হতে লাগলো তার। আয়শার দিকে ফিরে দাঁড়ালো সে। হুম। দীর্ঘশ্বাস চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করে আয়শা বলল, কেমন আছো? ভালো, তুই? হাসলো আয়শা। আলহামদুলিল্লাহ, আমার দিনও ভালোই কাটছে। দুজনেই চুপ করে রইল, বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। আয়শা খেয়াল করছে সাজ্জাদ ভাই তার দিকে একবারও তাকাচ্ছে না। একটা মানুষ 2 বছরে এতটা পাল্টে গেল কিভাবে? এখনো মনের মধ্যে এতটা রাগ বাঁচিয়ে রেখেছে। অনেক দিন পর বাড়িতে এলে। হুম। বড় চাচার সাথে কথা বলো না কেন তুমি? তুই কবে এসেছিস? প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করলো সে। কথা এড়িয়ে যাবে না, কেন কষ্ট দিচ্ছ সবাইকে? এবার আয়শার চোখের দিকে চেয়ে সাজ্জাদ বলল, কার কষ্ট কে দেখে? শুধু চাচা চাচির কষ্ট দেখলে হবে? অন্য কারোর দিকটাও ভাবতে হবে। তুমি নিজেকে কষ্ট দিতে গিয়ে সব কিছু থেকে দূরে সরে গেছো। এতে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? তোমার সাথে তোমার আপন মানুষগুলোও তো একই কষ্ট ভোগ করছে। বড়দের মতো কথা বলছিস তুই। আজ মনে হচ্ছে তুই সত্যি সত্যি বড় হয়ে গেছিস, গুরুজনদের মতো কথা বলা শিখে গেছিস। তুমি আজও বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছো। জেদ তো তুই আর তোর চাচা চাচিও ধরেছিস। তোরা নিজেদের মতো চলতে পারবি, তাহলে আমি পারবো না কেন? চোখ বন্ধ করে নিচের ঠোঁট কামড়ে ধরে 2 মিনিট সময় নিল সে। তারপর বলল, কোথায় যাচ্ছিলি যা, আমাকে গুরুজনদের মতো জ্ঞান দিতে আসিস না। তোর সংসার নিয়ে তুই থাক, আমাকে আমার নিজের মতো করে থাকতে দে। তোরা তোদের জেদ ছাড়বি না, কিন্তু আমাকে জ্ঞান ঠিকই দিবি। অনেক বড় হয়ে গেছিস তুই, আমার মুখে মুখে কথা বলতে পারিস এখন। রাগ দেখে সাজ্জাদ চলে গেল। আয়শা হাসলো, তুমি এখনও এতটুকুও পাল্টাওনি, ঠিক আগের মতোই আছো। কথায় কথায় রেগে যাবার অভ্যাস জীবনেও যাবে না তোমার। যাক, তবুও নিজের ভিতর চেপে রাখা রাগে একটু তো ঝেড়েছ, কথা তো বলেছ আমার সাথে। চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, চাইলে দেখে নিতে পারেন।